বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জাহানারা, আপনার কাছ থেকে জানতে চাইবো যে মাশরাফির অধিনায়কত্বের কথা অনেক শুনেছি, তো আপনি লিগেও অধিনায়কত্ব করেন এবং জাতীয় দলের সহ অধিনায়ক। মাশরাফির অধিনায়কত্ব থেকে আপনি কোন জিনিসগুলি মনে করেন যে গুরুত্বপূর্ণ আপনার জন্য শেখার ক্ষেত্রে? সব থেকে ফার্স্ট আমি বলবো মাশরাফির যে জয়টা আমরা পেয়েছি, ডিসিশন মেকিং, যেটা ইংল্যান্ডের এগেনস্টে রুবেলকে আনা ছিল 49 নম্বর ওভারে। সেখানে রুবেলকে এনেই ওখানে আমাদের একটা টার্নিং পয়েন্ট চলে আসছে। রুবেল কুইক নিতে পেরেছে। যদি রুবেলকে পরের ওভারের জন্য রেখে দিত, হয়তো ম্যাচটা ডিফারেন্ট রেজাল্ট আসতে পারতো। সেই ক্ষেত্রে যখন এই যে ধরেন আজকের খেলা যে বিষয়টা আসছে, আম্পায়ারিং এর সিদ্ধান্ত যদি আপনাদের পক্ষে না যায়, তখন কি এটা কোনো ধরনের প্রভাব ফেলে খেলায়? অ্যাকচুয়ালি একটু ডিসঅ্যাপয়েন্টেড তো হতেই হয়, মেন্টালিটি চলে আসে, এটা হিউম্যান বিন, আমরা রোবট না, চলে আসবেই। তারপরও আমরা মনে করি যে ডোমেস্টিকে হোক, ডোমেস্টিক তো আরও বেশি ঝামেলা হয়, গ্যাঞ্জাম সৃষ্টি হয়। ইন্টারন্যাশনাল ম্যাচগুলো তো আমরা আজকে দেখলাম যেটা হওয়া উচিত ছিল না, কিছু নেগেটিভ ডিসিশন ছিল। তো হয়তো একটু ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত ছিল, হয়তো কুল ব্রেনে থাকলে একটু ডিসিশন নিতে সুবিধা হতো। ক্যাপ্টেন সব কিছু ডিসিশন নিতে বা কোন বলার ইউটিলাইজ, কিভাবে ফিল্ডার সেট আপ করতে হবে, এগুলার একটু কিন্তু কুল থাকলে এসব হয়তো ক্ষেত্রে কি সুবিধা হতো। মরাল বুস্ট করার কোনো প্রয়োজন আছে ওই সময়ে দলের যারা সিনিয়র প্লেয়ার আছে বা ক্যাপ্টেন? ডেফিনেটলি কেউ যদি সাপোজ অ্যাগ্রেসিভ হয়ে যায়, কিছু করতে হবে বা মেজাজ গরম হয়ে যাচ্ছে লাইক দ্যাট, তো এই ক্ষেত্রে যারা সিনিয়র প্লেয়ার আছে সাইডে বা দূরের না ক্লোজে যে ফিল্ডিং করছে, সে যদি খুব কাছে এসে বলে কোনো ব্যাপার না, এখন ঠান্ডা থাকতে হবে, সিচুয়েশনটা একটু ঠান্ডা হলেই আবার সব কিছু ঠিক হয়ে যাবে। সিনিয়র সিনিয়র প্লেয়ারে এখানে একটু ভূমিকা থাকে। রাহান ভাই, সিদ্ধান্ত তো হয়ে গেছে, খেলাও শেষ, কিন্তু তারপরেও আমরা আজকে দেখলাম আইসিসির বর্তমান সভাপতি আহম মুস্তফা কামাল, তিনি বলেছেন যে এই বিষয়টি, আম্পায়ারিং এর বিষয়টি পরবর্তী সভায় তোলা হবে। এইটার আসলে কি ধরনের এফেক্ট থাকতে পারে? এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে উনি যখন স্টেডিয়াম থেকে বেরিয়ে এসেছিলেন, তখন সম্ভবত বাংলাদেশের যারা দর্শক তারা তাকে ঘেরাও করে বলতে আমি নেতিবাচক বলছি না, যে আপন লোককে পেলে ধরে না যে কি হলো, আপনার কিছু কথাবার্তা বলি। সেই সময় বাংলাদেশের মিডিয়া যারা ছিলেন তারাও তার সামনে যায় এবং ওনার সাথে কথা বলেন। ভিডিও ক্লিপটি আমি দেখেছি। দেখার পর প্রথম প্রশ্ন ছিল যে এটা, যে আসলে যে জিনিসটা হলো সেটা নিয়ে আইসিসি সভাপতি হিসাবে তার মন্তব্যটা কি। তা তিনি প্রথমত যে উত্তরটা দিয়েছেন সেটা হচ্ছে যে আইসিসি আমি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবং সবার সাথে কমিউনিকেট করেছি এবং বলেছি তোমরা এটা অপোজ করো, এবং সেটা সেই সময় কি হয়েছে সেটা পরবর্তী তিনি আর কিছু বলেনি। তারপর তিনি বললেন যে এই মুহূর্তে আমি আইসিসি সভাপতি নই, একজন সাধারণ দর্শক হিসেবে আমি বলতে চাচ্ছি যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্তটা ঠিক নয়, এবং পরবর্তীতে আইসিসি সবাই এই আম্পায়ারিং এই জিনিসের সিদ্ধান্তগুলো ঠিক ছিল কি ছিল না সেটি নিয়ে বাংলাদেশ আপিল করবে এবং বাংলাদেশ জানাবে, বাংলাদেশের জিনিসটা খতিয়ে দেখা হবে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এখন যেই ট্রেন্ড বা যে সেখানে আসলে অ্যাপিল করে যে এই রেজাল্টের যে এটা হয়ে গেছে, ফলাফল যা হয়ে গেছে তা কোনো পুনর্নির্ধারণ করা আসলে কোনো অপশন বা কোনো সুযোগ নেই। হতে পারে যে আম্পায়াররা এই ধরনের ভুল যাতে না করেন এবং এই ধরনের আমাদের মতো দলগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জিনিসগুলির ব্যাপারে আইসিসির ব্যাপারে আরও সতর্ক হওয়া। এবং যেহেতু হচ্ছে যে ভারতের বিপক্ষে খেলা, ভারতকে এখন বলা হচ্ছে যে সুপার পাওয়ার ইন ওয়ার্ল্ড ক্রিকেট, তারা ক্রিকেটকে প্রভাবান্বিত করে। তো এটি যদি এভাবে হতে থাকে, ভারত যদি অ্যাডভান্টেজটা সবসময় অন্যসব দলের বিরুদ্ধে পেয়ে থাকে, সাথে সাথে মুস্তফা কামাল এটিও বলেছেন যে ভারত তো সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে, অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি এরকম হতো, এটা কি এইভাবে মেনে নেওয়া হতো? এই প্রশ্নটি কিন্তু তার মুখ থেকে অটোমেটিক চলে আসছে। তো সেই হিসাবে বলা যায় যে ভারতের বিপক্ষে যখন খেলা এবং এই সিদ্ধান্তগুলি যদি ভারতের পক্ষে যায়, তাহলে তো এটা একটা নেতিবাচক প্রভাব পড়বে। তারা ভারতকে যদি সবকিছু দিয়ে দেয়, এবং এই যখন এই কথা হচ্ছিল তখন আরেকটি প্রশ্ন উঠেছে যে অফিসিয়াল স্কোরবোর্ডে জিতেগা ভারত জিতেগা ক্যাস্ট্রল ইম্প্যাক্টের একটি বিজ্ঞাপন, এটি আসলে যেহেতু অফিসিয়াল স্কোরবোর্ডে এই বিজ্ঞাপন ক্যাস্ট্রল দিতে পারে কিনা সেটিও একটি নৈতিকতার প্রশ্ন আসে। বিজ্ঞাপনটা আপনি অফিসিয়াল পার্টনার, আপনার সবকিছু অধিকার আছে, কিন্তু একটি স্পেসিফিক দলকে আপনি ইন্ডিয়ান ক্যাস্ট্রল অ্যাক্টিভ, তারা লুব্রিকেন্টসের আপনারা তারা অফিসিয়াল পার্টনার, এবং কিন্তু অফিসিয়াল স্কোরবোর্ডে এই ধরনের মেসেজ দিয়ে বিজ্ঞাপন দেওয়া কি ঠিক না ঠিক, সেটিও নৈতিকতার ব্যাপার। আইসিসির আসলে এইসব যে সাংগঠনিক কর্মকাণ্ড তা নিয়ে অনেক খতিয়ে দেখা উচিত, এবং কথা হচ্ছে যে বারবার যেটা বলা হয় যে ফেয়ার প্লে, সেই ফেয়ার প্লে ইনশিওর করা উচিত। আমার আরেকটি জিনিস মনে হয়েছে যে আমার একটা ইচ্ছে ছিল যে ল অফ এভারেজ যেটাকে বলে, যে অনেক দিন একটা ক্রিকেটে অনেক দলের বাজে দিন যায়, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখলাম যে আসলে
ভাগ্যের ছোঁয়া বা কোনো রকম যে পজিটিভ যে একটা যে বিভিন্ন কিছু আমাদের হয়নি। তা আপনি যদি প্রথম থেকে দেখেন, আমি একটা একটা করে বলছি। প্রথম হলো টসে আমরা হেরে গেলাম। মাশরাফি কিন্তু প্রথমে বললেন যে টসে যদি আমরা জিততাম আমরা ব্যাটিংই করতাম, কারণ তারা তো পিচ দেখেছেন। পিচ যখন তারা বল হাতে মাশরাফি এবং তার মাশরাফি অ্যান্ড কোম্পানি যখন বল হাতে নামলেন, তখন তারা কি মনে করতে পারছেন, আমি মাশরাফিকে যদি জিজ্ঞেস করতে পারি আপনার কি মনে হয়েছিল আপনি অস্ট্রেলিয়া বল করছেন? এরকম ফ্ল্যাট উইকেট, আতার ভাই যে বললেন যে এরকম ফ্ল্যাট উইকেট মেলবোর্নে আসলে বোলাররা ন্যূনতম মুভমেন্ট পেলেন না। নতুন বলে আতার ভাই অনেক ওপেন করেছেন, অনেক কেউ জানবো, নতুন বলে একটু প্রেশার প্রথম 5 ওভার 7 ওভার 10 ওভার নতুন বলে সাদা বলে বোলাররা পান, আমাদের বোলাররা তাও পেলেন না। ঠিক আছে গেল। তারপর কিন্তু বেশ কিছু ক্যাচ উঠলো, কিছু রাস্টি শট ছিল ইন্ডিয়ান ক্রিকেটারদের, ইন্ডিয়ান ব্যাটসম্যানদের, একটিও আমরা এভিল করতে পারলাম না। আমাদের খেলোয়াড়দের দোষে নাকি দোষে আমি জানি না, হয়তো সামনে 3-4 ফিট সামনে পড়েছে, হাতের একটু সাইডে পড়েছে, যেগুলি এক্সট্রা এফোর্ট দিলে হয়তো ক্যাচে পরিণত হতো অনেক সময়, সেই জিনিসগুলি আমরা পারলাম না। তারপর একের পর এক আম্পায়ারিং ডিসিশনগুলি আমাদের বিপক্ষে গেল। বাংলাদেশের খেলোয়াড়রা কিভাবে আস্তে আস্তে ডিমোরালাইজ হয়ে, আপনি দেখেন পুরো প্রাসঙ্গিক মনে হয় উপাদানগুলো আমাদের বিপক্ষে চলে যাচ্ছে আস্তে আস্তে। তারপর রোহিত শর্মার এই ঘটনা ঘটলো, আমাদের খেলোয়াড় যিনি বললেন যে ডিসঅ্যাপয়েন্ট, মানুষের মন ভাসতে কিন্তু ভেঙে যাচ্ছে। তারপর যখন 300 রান চলে গেল, তখন একটি মেসেজ আসলো যে 142টি ওডিআইতে এ পর্যন্ত 300 রান চেস করে মেলবোর্নে কেউ জিতেনি। সব তো নেতিবাচক প্রভাব আমরা আমাদের শিকার হলাম। তারপর আস্তে আস্তে দেখা সেই দিনের শেষে আমরা সেই ভগ্ন মনস্কতা বা আমরা যেই প্রেশার, সেই প্রেশার থেকে বেরিয়ে আসতে পারলাম না, শেষ পর্যন্ত আমরা ম্যাচটি হেরে গেলাম। প্রেশারের কথা বলছিলেন রায়হান ভাই, আমরা বাংলাদেশের ব্যাটিং এর সময় যেই বিষয়টি দেখলাম যে ব্যাটিং কিন্তু মানে সাধারণভাবে এই ওয়ার্ল্ড কাপে যেই ধরনের টেম্পারমেন্ট শো করেছে সেইটার থেকে একটু দূরে সরে গিয়েছে আজকে, অন্তত তাদের যে গত কয়েকদিনের পারফরমেন্স সেইটার ধারাবাহিকতাটা ছিল না। এখন আথার ভাই এই জিনিসটা হয়তো ভালো বলতে পারবেন, ফর্মার ক্রিকেটার, ইজ ভেরি মাচ মোর ইনভলভ উইথ ক্রিকেট, যে ক্রিকেটের ট্রেন্ড একটু বদলে গেছে, মোর টিম এফোর্ট। আগের যে এরকম ছিল যে যদিও আজকে ইন্ডিয়ার জয়ের নায়ক রোহিত শর্মা, তার একটা সেঞ্চুরির উপর ডিপেন্ড করে বড় স্কোর, এটাই। কিন্তু ক্রিকেটেও এখন স্লট ভাগ করে অল আউট টিম এফোর্ট একটা স্কোর করা সম্ভব, এবং সবাই যদি ন্যূনতম দায়িত্ব দিয়ে দেন যে তুমি এই রান করে আমাদের এইটাই হবে আমাদের প্ল্যান, এরকমও কিন্তু হচ্ছে। মানে থিঙ্কিং মোড, যেটা বারবার ইংলিশ মিডিয়াতে আসছে যে তারা এখনো মানে ব্যাকডেটেড থটস মোডে ক্রিকেট খেলে, ওডিআই ক্রিকেটটা খেলছে। অলরাইট, তা আমাদের হয়তো সেরকমই ছিল যে স্মল পিসেস বিগ কন্ট্রিবিউশনটা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের ওপেনিংটা ভালো হয়নি। ওপেনিং ইমরুল কায়েস, তিনি পুরো ম্যাচে, আসলে একটা কথা হচ্ছে তিনি পুরো ম্যাচেই ফিল্ডিংয়ের সময়ও তিনি কিন্তু বেশ কয়েকটা মিসফিল করেছেন, ব্যাট হাতেও তিনি কিছু করতে পারেননি। তো ওভারঅল বাংলাদেশের যে স্লট যেভাবে প্ল্যানটা ছিল, সেই প্ল্যানটা মানে পরিকল্পনাটা আসলে বাস্তবায়ন হয়নি। এবং আমি তো আগেই বললাম যে আসলে পারিপার্শ্বিকতা কেমন জানি আমাদের বিপক্ষে চলে গেল, অনেক কিছু বিপক্ষে ছিল। আতার ভাই, একটু ওপেনিং এর প্রসঙ্গটা যেহেতু আসলো, বাংলাদেশ কিন্তু গত বেশ কিছুদিন যাবতীয়, যদিও আমরা বিজয়কে হারিয়েছি মাঝপথে, কিন্তু একটু আনস্টেবিলিটি আছে, এবং ইমরুল কায়েসকে বাংলাদেশ থেকে উড়িয়ে নিয়ে গিয়ে সরাসরি খেলায় নামিয়ে দেওয়া, এটি নিয়েও একটু কথা আছে। কারণ সত্যিকার অর্থে কিন্তু বাংলাদেশ দলটা 2-2.5 মাস যাবৎ একসঙ্গে একটা ইউনিট হিসেবে কাজ করতেছে, সেখানে একটা আলাদা কন্ডিশনিং এর মধ্যে আছে, ওইখানকার ওয়েদার অ্যান্ড সবকিছু মিলিয়ে, সেইটা কি কোনো ধরনের প্রভাব ফেলা? দেখেন না, আমি এখানে একটা কথা বলতে চাইবো, সেটা হচ্ছে কি আমরা কিন্তু আমাদের ওপেনিং স্ট্যান্ডে ছিলেন আনামূলক বিজয় তামিম ইকবালের সাথে। দুর্ভাগ্য স্কটল্যান্ডের সাথে তার ইনজুরি কারণে, ডিসলোকেটেড শোল্ডারের কারণে সে কিন্তু আর পার্টিসিপেট করতে পারল না। ওই ম্যাচেও কিন্তু 10টা ব্যাটসম্যান নিয়ে আমরা চেস করলাম, সেকেন্ড বিগেস্ট চেস ইন ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি। এবং তারপরে আমাদেরকে যেহেতু সিলেক্টররা মনে করেছিল কি আমরা আসলে কি আপনার থার্ড ওপেনার থেকে, আমাদের 15 জনের দলের মধ্যে কিন্তু থার্ড ওপেনারকে ধরেছিলাম, কিন্তু যেই 15 জন আসে সেটা হচ্ছে সৌম্য সরকার কিন্তু ওই ম্যাচে কিন্তু ওপেন করেছিল তামিমের সাথে। এবং তারা যেহেতু ভেবেছে কি 3 নম্বরের গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু 3 নম্বর ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান আমাদেরকে, মানে প্রতিটা টিমের মধ্যে বেস্ট ব্যাটসম্যান থাকে, কিন্তু খুব সবসময় মনে করবেন কি 3 নম্বরে ইয়োর টপ ব্যাটসম্যান থাকে। অ্যান্ড যেহেতু সে সাকসেসফুলি রান করে দিচ্ছিল, তাকে নড়াচড়া দরকার ছিল না করার জন্য। সে কারণে কিন্তু হু ইজ ইয়োর অপশন, আমার কাছে অপশনটা কি আছে, আমার দেশে একটা ইনজুরি কারণে আমি আরেকটা ওপেনার কাকে নিব, ইমরুল কায়েস ওয়াজ দ্য রাইট চয়েস আমি মনে করি। হ্যাঁ, রান করতে পারে নাই, দিস ক্যান হ্যাপেন, এটা হতে পারে, বাট প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে ওপেনিং পার্টনারশিপ ইজ এ প্রবলেম। ওপেনিং সমস্যা পরেও কিন্তু আমরা 318 রান চেস করি স্কটল্যান্ডের সাথে। আপনার
288 রান করি নিউজিল্যান্ডের সাথে, আর কোনো টিম এই ধরনের রান করে নাই। এবং ওপেনার ছাড়া, ওপেনিংয়ের কন্ট্রিবিউশন ছাড়া আমরা 275 রান করি ইংল্যান্ডের সাথে, যেটা আমাদেরকে কোয়ার্টার ফাইনাল নিয়ে আমাদেরকে সুযোগ করে দিয়েছিল। তো আমার বলার উদ্দেশ্যটাকে, হ্যাঁ সমস্যা, অবশ্যই সমস্যা, দিস হ্যাজ টু বি আ বিগ কনসার্ন, আমরা মনে করি যে এটা কনসার্ন। বাট যখন টিম এফোর্টের কথা বললেন, টিম কন্ট্রিবিউশনের কথা বললেন, ইটস এ টিম গেম। ওপেনার যদি রান না করুক আর আমরা যদি পরে ব্যাটসম্যানরা যদি কন্ট্রিবিউট করে যদি আমি এই ধরনের রান করতে পারি, দেন আই এম মোর দেন হ্যাপি অ্যান্ড আই ক্যান অ্যাকসেপ্ট ইট, আমার কোনো সমস্যা নাই, বিকজ আমরা কিন্তু বড় রান করেছিলাম। বাট এটা বলার সাথে এটাও অ্যাড করতে হবে কি ওপেনারও কিন্তু দায়িত্ব, অনেক বড় দায়িত্ব। ইনিশিয়ালি প্রথম 7-8 ওভার ভেরি ডিফিকাল্ট টু ব্যাট, হঠাৎ করে বল একটু মুভ বেশি করে, দুই প্রান্ত থেকে দুইটা সাদা নতুন বল আছে, ইউনো দে হ্যাভ দ্য এবিলিটি টু বোল একটু কুইক, আমাদের থেকে একটু বেশি সুইং হয় আমাদের থেকে, তো আমাদেরকে ফেস করতে একটু কষ্ট হয়। হ্যাঁ আমাদের ফেল করেছি, বাট উই নিড টু, আমরা কিভাবে দাঁড়ায়, হাউ ক্যান উই কাম ব্যাক, আমাদের নেক্সট খেলা, আমাদের তো অনেক বড় স্কেডিউল আমাদের এই বছরে, আমাদের ওপেনাররা কিভাবে ভালো করতে পারে। আমি কিন্তু বারবার একই কথা বলে আসছি, আমি কিন্তু 5-6 বছর থেকে একই কথা বলছি কি আমাদের ডোমেস্টিক কম্পিটিশনে আমাদের পিচ একটু কন্ডিসিভ টু সিম বোলিং থাকতে হবে, যেখানে সিমাররা সুবিধা করতে পারে। এটা দুইটা জিনিস হবে, দুটা জিনিস হচ্ছে কি আপনার প্রথম টপ অর্ডার ব্যাটসম্যান 1, 2, 3, 4 তাদের জন্য বড় পরীক্ষা হবে কি হ্যাঁ বল মুভ করছে, বল সুইং করছে, বলের গতি, বাউন্স আর পেস আছে, আমি কিভাবে টেকনিক্যালি নিজেরা অ্যাডজাস্ট করতে পারবো। সো ইউ ক্যান গ্রুম প্লেয়ার্স ফ্রম দ্যাট। তার সাথে আপনি ইয়াংস্টারদেরকে একটা মেসেজ দিচ্ছেন, বিকজ আপনি যদি এখন এজ গ্রুপ লেভেলের স্কুলের ছাত্রকে যদি